আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান। আমন্ত্রণ জানাচ্ছি জনাব কামরুজ্জামান, আমাকে সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানকেও দেখতে পাচ্ছি, অনেক কৃতজ্ঞতা জানবেন। অধ্যাপক AK মতিনুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, তিনি আমাদের সঙ্গে আছেন। আমি আলাপটা শুরু করব, তার আগে ছোট করে একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। আমিনুল ইসলাম কাগজি, আমরা দুদিন আগেও এই খবরটা পাচ্ছিলাম যে কাকে আসলে ইরান সর্বোচ্চ নেতা করবে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যাকে আমেরিকা সবচেয়ে বেশি ঘৃণা করবে। অনেক হুমকি এসেছে ইসরায়েলের পক্ষ থেকে, অনেক হুমকি এসেছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, কিন্তু ইরান তার জায়গায় অটল। কি বার্তা দিল আসলে? এটা পরিষ্কার বার্তা দিয়েছে যে ইরান তার অবস্থান থেকে এক চুল পরিমাণ সরে যাচ্ছে না। আর ইরান এখন যে জায়গায় আসছে, আমরা এই যুদ্ধটা কি, যুদ্ধটা তো না, যুদ্ধ না, মানে আমেরিকা তার উপরে একটা হামলা করছে, একটা যুদ্ধ তার উপরে চাপিয়ে দিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল দুজন মিলে এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার ফলে হয়েছে কি, তারা ইতিপূর্বে ভেনেজুয়েলার মাদুরোকে ধরে নিয়ে যে তারা একটা বার্তা দিয়েছে যে পুরা ভেনেজুয়েলার যত তেল সম্পদ আছে সেই তেল সম্পদের উপরে তারা একটা নিয়ন্ত্রণ নিয়ে নিল, তেল সম্পদের নিয়ন্ত্রণ নিল। এখন ইরানকে যদি বাগে রাখতে পারে, তারা চেষ্টা করেছে প্রথমে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, একেবারে সর্বশেষ তার উপরে হামলা করে। এটারও তারা চাচ্ছে যে বাকি তো মিডল ইস্টের যত দেশ আছে, তেল সমৃদ্ধ দেশ, খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ, সেগুলো তো তাদের নিয়ন্ত্রণে আছে। শুধুমাত্র ইরানকে যদি তারা নিয়ে আসতে পারে, তখনই পুরা সারা পৃথিবীর, বলতে গেলে রাশিয়া বাদ দিলে পরে আর যেখানে যেখানে এই খনিজ সম্পদ আছে, আপনি একটা জিনিস জানেন, সব কিছু তৈরি করা যায়, অনেক কিছু তৈরি করা যায়, কিন্তু খনিজ সম্পদ কিন্তু তৈরি করা যায় না। এইটা একটা ন্যাচারাল রিসোর্স, এইটা তৈরি করা যায় না, এটা পেতে হয় মাটির নিচে বা যে কোনো জায়গা হোক না। এইটা পাওয়ার জন্যই মূলত আমেরিকা এত মরিয়া হয়ে গেছে যে এইটা হলেই পরে পুরা পৃথিবী তার উপরে, তার নিয়ন্ত্রণে থাকবে। সে একটা সাম্রাজ্যবাদী শক্তি। এই যুদ্ধটা একটা সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে এখন একটা ছোট আকারে যে দেশ, সে লড়াই করে যাচ্ছে এককভাবে। তবে এর পাশাপাশি আমরা জানি যে ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে দেশ পরিচালনা করে সেটা হচ্ছে চীন। তাহলে চীন এই যুদ্ধের কারণে চীন কিন্তু কিছুটা তার অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আচ্ছা, আবার রাশিয়াও তাকে এখনো পর্যন্ত আমরা যতদূর যা খবর টবর পাচ্ছি, ভৌগোলিক একটা বিষয় দেখেন, এখানে নেতানিয়াহুর একটা বক্তব্য আপনি দেখেছেন কিনা, যে তার একটা ড্রিমল্যান্ড, যে ড্রিমল্যান্ডের মধ্যে একেবারে তুরস্ক পর্যন্ত পুরাটা দিয়েই, গাজা তো তারা নিয়েছে, ওই দিক থেকে তারা এগুলো নিয়ে একেবারে, মানে ট্রাম্পের ইচ্ছা হলো গাজাকে সে এখানে একটা রিসোর্ট তৈরি করবে, সুন্দর তার স্বপ্নের শহর তৈরি করবে, যেখানে বসে সে মানে চা খাবে, কফি খাবে এবং সে এই দৃশ্যগুলো দেখবে। এইটা তার স্বপ্ন। আর নেতানিয়াহুর স্বপ্ন হচ্ছে পুরাটা নিয়ে একটা ড্রিমল্যান্ড বানানো। তাই এইটা করতে যে এতে আবার সহায়তা করছে কারা? মিডল ইস্টে অন্যান্য যারা দেশ আছে, যাদের কোনো মেরুদণ্ড বলে কোনো কিছু নেই, তারা আমেরিকাকেই সাপোর্ট দিয়ে যাচ্ছে সারা জীবন। সব ধরনের তেল সম্পদ যা কিছু আছে সবকিছু দিয়ে যাচ্ছে তাদের মধ্যে। অনেকগুলো পয়েন্ট আসলে আপনি বললেন, আমি নোট নিলাম। আমি এগুলো আমাদের অনলাইনে থাকা অতিথিদের কাছ থেকে একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি ধাপে ধাপে। আমি মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। মানে আমরা আসলে কেবল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে, এবং সেখানে যে পরিমাণ আসলে তাদের বক্তব্য অনুসারে দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছে, অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন ইরানের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। আবার ইরানে আসলে কি চলছে, আল জাজিরা বাদে খুব একটা খবর আমরা পাচ্ছি না। ইসরায়েলের কেন্দ্রে তারা হামলা চালিয়েছে, একজন মারা গেছে, একটু আগের খবর আমরা পাচ্ছি, তারপর আর কোনো কিছু জানতে পাচ্ছি না। আপনি আপনার জায়গা থেকে আসলে কি মনে করছেন, ইরান আসলে কতটুকু জবাব দিতে পারছে, নাকি ক্রমাগত দুর্বল হচ্ছে, এবং আসলে আগ্রাসন, মার্কিন আগ্রাসন, ইসরায়েলের আগ্রাসন কেবল সময়ের ব্যাপার? দেখুন, এই বর্তমান যে যুদ্ধ চলছে, আজকে আমরা 10th ডেতে আছি, 28 ফেব্রুয়ারিতে শুরু হলো, তো আজকে 9ই মার্চ, 10 দিন চলছে যুদ্ধ। এর আগে আমরা গত বছর 2025 সালে আবার একই রকম একটা আক্রমণ দেখেছিলাম সম্মিলিতভাবে, আপনার ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 12 দিনের 12 ডেজ ওয়ার, এবং ওইটাকে ইসরায়েল নাম দিয়েছিল অপারেশন রাইজিং লায়ন।
আর এটাকে আমেরিকানরা বলেছিল অপারেশন মিডনাইট হ্যামার। তো এখন যেই অপারেশন চলছে এটাকে আমেরিকানরা বলছে অপারেশন এপিক ফিউরি। এপিক ফিউরি মানে একেবারে ভয়ালতার শীর্ষে এপিক ফিউরি। আর রোরিং লায়ন নাম দিয়েছে এটাকে, অপারেশন রোরিং লায়ন এটা ইরান। দিয়েছে ইসরায়েল। আচ্ছা। আর আমরা জানি যে ইরান তাদের সেলফ ডিফেন্সে এটাকে বলছে অপারেশন ট্রাস্ট ট্রু প্রমিস 4। আচ্ছা। তো আমরা সংবাদ মাধ্যমে যা দেখি এগুলোর ম্যাক্সিমামই প্রোপাগান্ডা। এগুলোর প্রোপাগান্ডা। আমরা যুদ্ধের ক্ষেত্রে বলি যে প্রিন্সিপলস অফ ওয়ার ফলো করে যুদ্ধ হয়। তো যুদ্ধের সবচেয়ে বড় প্রিন্সিপল যেটা, এটা হলো রাইট কজ। আচ্ছা। তো ইরান অলরেডি এই যে ইরানের উপরে দ্বিতীয়বার 25 সালের 12 দিনের যুদ্ধের পরে এইবার যে যুদ্ধ ওরা চাপিয়ে দিয়েছে, এটা কিন্তু জাতিসংঘে সিকিউরিটি কাউন্সিলে অলরেডি এটা নিয়ে কথাবার্তা হয়েছে। এবং 5টা ভেটো পাওয়ারের 2টা দেশ রাশিয়া এবং চায়না, এরা কিন্তু আপনার ইসরায়েল এবং আমেরিকাকে ওরা অ্যাগ্রেসর হিসাবে আইডেন্টিফাই করেছে। এবং ইরান বলেছে যে অ্যাজ পার দি ইউএন চার্টার জি। তার কিন্তু সেলফ ডিফেন্সের রাইট আছে আর্টিকেল 51 অনুযায়ী। এখনকার বাস্তবতা কি দেখছেন আসলে, মানে ইরান আসলে কতটা শক্ত আছে এখন পর্যন্ত? ইরান, আমি যেটা বললাম যে রাইট কজে যেহেতু ওরা সেলফ ডিফেন্সে যুদ্ধ করছে, হ্যাঁ। কারণ এই যুদ্ধটা ওদের উপরে চাপিয়ে দিয়েছে এই ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং আমরা দেখলাম খামেনির মৃত্যুর পর ওরা ভেবেছিল যে ওদের গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে, যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরে যাবে। জি। কিন্তু আমরা কিন্তু সেরকমটা দেখতে পাচ্ছি না। ইরান কিন্তু মানে বাঘের মতো লড়ে যাচ্ছে। এই কারণে আমি বলবো যে যদিও আপনার ইসরায়েলে আয়রন ডোম আছে বা অনেক ওদের ডিফেন্সিভ মেকানিজম আছে, যে কারণে অনেকগুলো মিসাইল হয়তো ওখানে গিয়ে হিট করতে পারে না বিকজ অফ দি ওদের যে মানে আয়রন ডোম সকল। কিন্তু এরপরেও আমরা দেখছি যে দিন দিন কিন্তু এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এখন আমাদের ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের সবচেয়ে বড় যে সুবিধা এটা হলো জি। ইরানের পাশে যে অন্যান্য মুসলমান দেশগুলো আছে তাদের মধ্যে ইউনিটি, তাদের মধ্যে যে ইন্টিগ্রিটি, এগুলোর কমতির কারণে ইরানকে এরকম খেসারত দিতে হয়েছে বা হচ্ছে।